হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন। আজ 18ই আগস্ট 2026 গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করছিলাম এবং আজকের এই পর্বটি শুরু করব। তার আগে একটুখানি বলে রাখি, আগের দিনের পর্বটা একটু অন্য টাইমে আপলোড করা হয়েছিল, সো এই কারণে হয়তো অনেকের কাছে নোটিফিকেশান নাও যেতে পারে, একটু পরে আপলোড হয়েছিল। সো 17 তারিখ বা 17ই আগস্টের কারেন্ট অ্যাফেয়ার্স এই চ্যানেলেই আছে আর কি, ভিডিও সেকশনে গিয়ে তোমরা একটু ওটা দেখে নেবে যারা এখনো দেখোনি। ওকে, 17 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু আমরা আপলোড করেছি। শুরু করছি আজকের 18 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে। TWS একাডেমি অ্যাপ যারা এখনো ডাউনলোড করোনি অবশ্যই সকলে ডাউনলোড করে ফেলো। লাইভ ক্লাস, পিডিএফ প্লাস নোটস এখানে তোমরা পাবে আমাদের কাছ থেকে, এবং সাথে সাথে আরও অনেক ফিচার্স তোমরা সেখানে যারা পেইড ব্যাচ বাই করবে বা পেইড ব্যাচ যারা নেবে তাদের সকলের জন্য অ্যাভেলেবেল থাকছে। চলো আমরা শুরু করছি আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের পর্ব। প্রথম প্রশ্ন স্ক্রিনে। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2026 কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে? অলরেডি শুরু হয়ে গেছে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, বা এটাকে আমরা BWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ নামেও চিনি। এই BWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2026-এ শুরু হয়েছে কোথায়? অ্যান্সার হচ্ছে নতুন দিল্লিতে। The 30th edition of the badminton tournament began at the Indira Gandhi Indoor Stadium in New Delhi. তো 30তম এডিশন এই বছর অনুষ্ঠিত হচ্ছে। BWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের এটার সূচনা হয়েছিল 1977 সালে, প্রথম এটা শুরু হয়েছিল। অ্যান্ড এটা 30তম এডিশন বা 30তম সংস্করণ অনুষ্ঠিত হচ্ছে এই বছর দিল্লিতে ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে। অ্যান্ড এর আগের বছর 2025 সালে এর যে আসর সেটা বসেছিল ফ্রান্সের প্যারিসে। চলো প্রশ্ন 2। ভারতের প্রথম ভার্চুয়াল চিড়িয়াখানা বা ভার্চুয়াল জু কোন শহরে চালু করা হয়েছে? ভারতবর্ষের প্রথম ভার্চুয়াল জু চালু হয়েছে ইন্দোর শহরে। ইন্দোর শহর ইন্ডিয়াস ফার্স্ট ভার্চুয়াল জু ওপেন্স ইন ইন্দোর। ইন্দোরটা কোথায় আছে? মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। তাহলে আমাদের এখানে কিন্তু ডেয়ার স্টুডেন্টস রাজ্যের নামও দিতে পারে যখন পরীক্ষায় প্রশ্ন আসবে। তো আমরা একটু জেনে রাখবো এটা মধ্যপ্রদেশের ইন্দোরে শুরু হয়েছে। তো ইন্দোর না থেকে মধ্যপ্রদেশ যদি অপশানে থাকে তো তখনও কিন্তু উত্তর এটা করতে পারো তোমরা। পরের প্রশ্ন, অ্যান্ড্রাস বাকা সম্প্রতি কোন দেশের নতুন রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছে? ইনি নির্বাচিত হয়েছেন হাঙ্গেরি দেশের নতুন রাষ্ট্রপতি হিসাবে। হাঙ্গেরি ইউরোপের একটি দেশ। এই হাঙ্গেরির ফর্মার সুপ্রিম কোর্ট চিফ অ্যান্দ্রাস বাকা ইলেক্টেড অ্যাজ নিউ প্রেসিডেন্ট। তো ইনি হাঙ্গেরি দেশের একজন প্রাক্তন সুপ্রিম কোর্টের প্রধান ছিলেন এবং তাকে সম্প্রতি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। হাঙ্গেরি বলে যে দেশটি আছে তার রাজধানী বুদাপেস্ট এবং হাঙ্গেরির মুদ্রার নাম হাঙ্গেরিয়ান ফরিন্ট। প্রশ্ন 4, খেলাধুলো বিষয়ক একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতীয় পুরুষ ক্রিকেট দল তাদের ঐতিহাসিক 600তম টেস্ট ম্যাচটি কোন দেশের বিরুদ্ধে শুরু করেছে? অলরেডি শুরু হয়ে গেছে ভারতীয় এবং একটা দেশের মধ্যে সম্প্রতি টেস্ট ম্যাচ এই আগস্ট মাসেই শুরু হয়েছে। অ্যান্ড সেটা কোন দুটি দেশের মধ্যে, এবং এটি হচ্ছে আমাদের ভারতবর্ষের সবথেকে ঐতিহাসিক 600তম টেস্ট ম্যাচ, অ্যান্ড এটি ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে। দেখো, দ্য ইন্ডিয়ান মেন্স ক্রিকেট টিম বিগ্যান ইটস হিস্টোরিক 600 টেস্ট ম্যাচ এগেনস্ট শ্রীলঙ্কা অ্যাট দ্য গ্যালে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। খুব গুরুত্বপূর্ণ একটা রেকর্ড আমাদের ভারত সম্প্রতিকালে গড়লো বা ভারতীয় ক্রিকেট দল গড়লো। 600তম টেস্ট ম্যাচ, ভাবতে পারছো শ্রীলঙ্কার বিরুদ্ধে এটা শুরু হয়েছে, খুব গুরুত্বপূর্ণ। অ্যান্ড ইন্ডিয়াস ক্যাপ্টেন এই টেস্ট টুর্নামেন্টে শুভমান গিল। পরবর্তী প্রশ্ন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সিভিল স্পেস জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ এর নবম বৈঠকটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? সিভিল স্পেস মানে জনসাধারণের জন্য মহাকাশ এবং মহাকাশ গবেষণা, তার একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং এটা প্রায় অনুষ্ঠিত হয়। এটা নবম বৈঠক, সেটা অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি কোন শহরে? এখানে স্পেসের কথা বলা হচ্ছে মানে মহাকাশ গবেষণা,
এবং আমাদের ভারতবর্ষের স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরো সেটা অবস্থিত আছে বেঙ্গালুরুতে। তাহলে এখানে সঠিক উত্তর করব বেঙ্গালুরু, যেটি কর্ণাটকের রাজধানী শহর। দ্য 9th মিটিং অফ দ্য ইন্ডিয়া ইউএস সিভিল স্পেস জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ ওয়াজ হোস্টেড বাই ইন্ডিয়া। এটা ভারত আয়োজন করেছে অ্যাট দ্য হেডকোয়ার্টার অফ দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, অর্থাৎ ইসরোর যে সদর দপ্তর অবস্থিত আছে বেঙ্গালুরু সেখানে। চলো এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হলো ভারত ও কোন দেশের যৌথ সামরিক মহড়াকে মৈত্রী বলা হয়? অবভিয়াসলি এটা কারেন্ট অ্যাফেয়ার্সে এখানে রেখেছি, মানে সম্প্রতি মৈত্রী বলে যে সামরিক মহড়া সেটা খবরের শিরোনামে এসেছে। এখন এই মৈত্রীটা কেন খবরের শিরোনামে এসেছে? কারণ ভারত এবং একটি দেশের মধ্যে এই সামরিক মহড়াটা অনুষ্ঠিত হতে চলেছে, এখনো অনুষ্ঠিত হয়নি, হতে চলেছে। এবং ভারত ও কোন দেশের মধ্যে এটা যৌথ সামরিক মহড়াটি হয়ে থাকে? অ্যান্সার হচ্ছে ভারত এবং থাইল্যান্ডের মধ্যে। দেখো, ইন্ডিয়ান আর্মি কন্টিনজেন্ট ডিপার্টস ফর ইন্ডিয়া থাইল্যান্ড জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ মৈত্রী XV, মানে 15তম মৈত্রীর যে যৌথ সামরিক মহড়া, তার জন্য ভারতীয় সেনাবাহিনী সম্প্রতিকালে কিন্তু রওনা দিয়েছে। এবং ভারত বিভিন্ন দেশের সাথে যৌথ সেনা মহড়া করে থাকে বা সামরিক মহড়া করে থাকে। শুধুমাত্র ভারতীয় সেনাবাহিনী, 3 টাইপের মহড়া হয়, একটা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর মহড়া, আরেকটি ভারতীয় নৌবাহিনীর, আরেকটি হচ্ছে ভারতীয় বিমান বাহিনীর মহড়া, আরও একটি হয় সেটা হচ্ছে বিভিন্ন বাহিনীর, মানে মাল্টিপারপাস বা মাল্টিপল বিভিন্ন ধরনের বাহিনীর মহড়া হয়ে থাকে। সো যাই হোক, এর মধ্যে শুধুমাত্র সেনা মহড়ার যদি কথা বলি, যুদ্ধ অভ্যাস, একটা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ যেটা যুদ্ধ অভ্যাস নামে পরিচিত, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘটিত হয়। এছাড়া বজ্র প্রহার ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে হয়। সম্প্রীতি ভারত ও বাংলাদেশের মধ্যে সংঘটিত হওয়া একটি যৌথ সামরিক বা সেনা মহড়া। এছাড়া মিত্রশক্তি ভারত শ্রীলঙ্কা, সূর্যকিরণ ভারত ও নেপাল, ধর্ম রক্ষক বা ধর্ম গার্ডিয়ান, ঠিক আছে, ধর্ম গার্ডিয়ান ভারত ও জাপানের মধ্যে হয়। এবং দস্তলিক ভারত এবং উজবেকিস্তানের মধ্যে সংঘটিত হওয়া একটি যৌথ সামরিক বা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ। অলরাইট, এগুলো থেকে প্রশ্ন আসে পরীক্ষায়, ভালো করে এগুলো খাতায় সুন্দর করে তোমরা টুকে নেবে। চলো পরে আমাদের কোশ্চেন 7 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সে বলা হচ্ছে, সম্প্রতি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নতুন মুখ্য সচিব হিসাবে কার নাম ঘোষণা করা হয়েছে? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বঙ্গোপসাগর অঞ্চলে অবস্থিত আমাদের ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল, তাই তো, এবং ভারতের সবথেকে বড় দ্বীপপুঞ্জ অঞ্চল। এই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অঞ্চল অলসো আমাদের ভারতবর্ষের একটা ইউনিয়ন টেরিটরি, ইটস মিন কেন্দ্রশাসিত অঞ্চল। এইখানে ভারতের মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হলেন সম্প্রতিকালে জ্ঞানেশ ভারতী। The Ministry of Home Affairs has appointed senior IAS officer Ganesh Bharati as the Chief Secretary of Andaman and Nicobar Island. দেখো, প্রথমত বলি, কেন্দ্রশাসিত অঞ্চল মানে সেখানকার যে পাওয়ার সেটা কেন্দ্রের হাতে থাকবে। কেন্দ্র একজনকে লেফটেন্যান্ট গভর্নর হিসাবে নিযুক্ত করে। লেফটেন্যান্ট গভর্নর হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বোচ্চ শাসক বা প্রধান হয়ে থাকেন। এছাড়া এটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অধীনে এসে থাকে। তো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অর্থাৎ ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক সম্প্রতিকালে একজন আইএস অফিসার জ্ঞানেশ ভারতীকে নিযুক্ত করেছে অ্যাজ এ মুখ্য সচিব অফ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী শ্রী বিজয়পুরম, এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যিনি বর্তমান লেফটেন্যান্ট গভর্নর পদে আছেন তিনি হলেন দেবেন্দ্র কুমার যোশী। অলরাইট, চলো আমরা কোশ্চেন নাম্বার 8-এ আসব। ভারতের কোথায় 12তম ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে? ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে কোন স্থানে? সঠিক উত্তর হচ্ছে নতুন দিল্লিতে। ইন্ডিয়া টু হোস্ট 12th ব্রিক্স এনভায়রনমেন্ট মিনিস্টার মিটিং ইন নিউ দিল্লি। ভূপেন্দ্র যাদব ইজ দ্য ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার ফর এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ইন ইন্ডিয়া। আমাদের ভারতবর্ষে ভূপেন্দ্র যাদব হচ্ছে আমাদের কেন্দ্রীয় পরিবেশ, বন এবং পরিবেশ মানে জলবায়ু পরিবর্তন যাই এই বিষয়ক মন্ত্রিত্বের দায়িত্বে তিনি বর্তমানে আছেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে আমাদের পরিবেশ মন্ত্রী বর্তমানে ভূপেন্দ্র যাদব, এবং তিনি সভাপতিত্ব করবেন 12তম ব্রিক্স, যে পরিবেশ মন্ত্রীদের সভাপতি হবে ব্রিক্স কান্ট্রির যে পরিবেশ মন্ত্রীরা আছে তাদের নিয়ে। নেক্সট প্রশ্ন 9,
রাজা সেন সম্প্রতি প্রয়াত হয়েছেন, তিনি মূলত কোন শিল্পের সাথে যুক্ত ছিলেন? একজন বাঙালি তিনি, রাজা সেন। তো তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন এবং তিনি মূলত যুক্ত ছিলেন কিসের সাথে? অ্যান্সার হচ্ছে চলচ্চিত্র। দেখো, ভেটেরান বেঙ্গলি ফিল্ম মেকার অ্যান্ড 3 টাইম ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার রাজা সেন ডাইজ অ্যাট 70। 70 বছর বয়সে রাজা সেন সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি একজন আমাদের ভারতবর্ষের বরিষ্ঠ বয়োজ্যেষ্ঠ একজন ফিল্ম মেকার, অর্থাৎ চলচ্চিত্র নির্মাতা। এক কথায় বলতে গেলে সিনেমার পরিচালক ছিলেন অ্যাকচুয়ালি, হ্যাঁ, চলচ্চিত্র পরিচালক তিনি। সো তিনি আবার তিনবার আমাদের জাতীয় পুরস্কার জিতেছিলেন চলচ্চিত্রে। গুড। সো তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। নেক্সট আমরা পরের গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস সেশনে আসবো। এই পর্যন্ত জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। কারেন্ট অ্যাফেয়ার্স আই হোপ সকলের খুব ভালো লেগেছে। অ্যান্ড এরকম কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সকলে। চলো, বর্তমানে TWS একাডেমিতে কি কি ব্যাচ চলছে তোমরা তো জানো নিশ্চয়ই, ডেলি বলে থাকি। তো অবশ্যই যারা অ্যাডমিশন নাওনি অ্যাডমিশন নিতে পারো এবং যারা কেউ যদি ভর্তি হতে চায় তাকে রিকমেন্ড করতে পারো। চলো, পিত্তরস বা বিলে কোথায় তৈরি হয়? পিত্তরস। প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি, সবাই লাইক করো, পর্বটিতে একটা করে লাইক করে ফেলো ডিয়ার স্টুডেন্টস। পিত্তরস তৈরি হয়ে থাকে যকৃতে। যকৃৎ বা লিভার হচ্ছে মানবদেহের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি এবং এই যে যকৃৎ, এই যকৃতের কাছেই আমরা দেখব পিত্তথলি থাকে। বুঝেছো? খুব ইম্পর্টেন্ট পিত্তথলি। নেক্সট প্রশ্ন 2, এটাও একটা সায়েন্সের প্রশ্ন। বোর ও বাড়ির তত্ত্ব অনুযায়ী কোন কক্ষের ক্রমিক সংখ্যা n হলে ইলেকট্রন সংখ্যা হবে কত? এটা আমরা অনেকবার করেছি। ইলেকট্রন কিভাবে বার করে থাকে, পরমাণুর একটা থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষ থাকে, কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, এন কক্ষ। একদমই প্রথমে কে কক্ষ থাকে। সেটা বার করার জন্য কতটা ইলেকট্রন আছে সেখানে, সেটার জন্য আমরা, বা কতটা ইলেকট্রন থাকতে পারে, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, সেটার জন্য আমরা 2n² বলে একটা সূত্র ব্যবহার করে থাকি। 2n², n মানে হচ্ছে কক্ষের সংখ্যা, ঠিক আছে? সো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 2n²। বোর বাড়ির তত্ত্ব অনুযায়ী কোনো কক্ষের ক্রমিক সংখ্যা n হলে ইলেকট্রন সংখ্যা হবে 2n²। বুঝেছো? এটা আমরা আগেও অঙ্ক করেছি। যদি প্রথম কক্ষে হয় তাহলে 2 ইন্টু 1² হবে, মানে 2। প্রথম কক্ষে 2টি ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে, তার কক্ষে তোমার হচ্ছে সর্বোচ্চ 8টি, তারপরের কক্ষে সর্বোচ্চ তোমার 18টি। এরকম ভাবে কিন্তু তোমার ডিয়ার স্টুডেন্টস পরিমাপ করা হয়ে থাকে, হ্যাঁ, কতটা ইলেকট্রন থাকবে। বুঝেছো? 1 মিনিট। চলো, এরপরের প্রশ্ন 3। বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কত? ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ রাজ্য আমাদের ভারতবর্ষের সবথেকে উল্লেখযোগ্য একটি রাজ্যের মধ্যে পড়ে এবং পশ্চিমবঙ্গ রাজ্যে আমরা জানি ডিয়ার স্টুডেন্টস, এটা ভারতের 13তম বৃহৎ রাজ্য আয়তনের দিক থেকে। এবং পশ্চিমবঙ্গ রাজ্যে জেলার সংখ্যা কতগুলি? পশ্চিমবঙ্গ রাজ্যে জেলার সংখ্যা হচ্ছে 23টি। তবে খুব শীঘ্রই এটা বেড়ে 28টি হতে পারে, কারণ পশ্চিমবঙ্গে আরও কয়েকটা নতুন কিন্তু জেলার প্রস্তাবনা দেয়া হয়েছে। যেমন সুন্দরবন বলে জেলা তৈরি হতে পারে, কলকাতাকে ভেঙে দুটো টুকরো করা হতে পারে, উত্তর 24 পরগনা ভাগ হবে। সো এখনো জেলার সংখ্যা বাড়তে পারে। তো বর্তমানে 23টি আছে অফিসিয়াল ভাবে। ফাংশন কি? F1 ফাংশন কি এর প্রাথমিক কাজ কি? দেখো, কম্পিউটারে ডিয়ার স্টুডেন্টস, তোমরা বলো তো দেখি, কম্পিউটারে কতগুলো ফাংশন কি থাকে? কম্পিউটারে 12টি ফাংশন কি থাকে, তাই না? তো 12টি যে ফাংশন কি থাকে তার মধ্যে একদমই প্রথম F1 যেটা হয়, তার কাজ কি? তার কাজ হচ্ছে ডিয়ার স্টুডেন্টস হেল্প মেনু বার খোলা, ঠিক আছে? হেল্প মেনু বার খোলা। আচ্ছা, নেক্সট প্রশ্ন। হ্যাঁ, ঠিক আছে, হেল্প।
আই এম লিটল বিট অফ কনফিউজিং। আমার সামনে একটা কম্পিউটার আছে, আমি দেখে নিলাম একবার। চলো এর পরেরটা, কম্পিউটার কিবোর্ড থেকে। এমব্রায়োলজি মূলত কিসের সাথে সম্পর্কিত বিজ্ঞানের একটি শাখা এটি। এমব্রায়োলজি মানে এক কথায় বলতে চাইছে এমব্রায়োলজি কিসের বিদ্যাকে বোঝায় আর কি। এমব্রায়োলজি বলতে সাধারণত বোঝায় ভ্রূণের গঠন ও বিকাশকে, মানে ওটার বিদ্যাকে। কোন রাজ্যে লোকসভার আসন সংখ্যা সব থেকে বেশি? ভারতবর্ষে লোকসভার আসন, লোকসভার আসনের যদি কথা বলি, সব থেকে মানে লোকসভার সর্বোচ্চ আসন থাকতে পারে 550 জন সর্বোচ্চ ভারতবর্ষে। এর মধ্যে উত্তরপ্রদেশে সব থেকে বেশি লোকসভার আসন আছে 80টি, তারপরে মহারাষ্ট্রে আছে 48 48টি, তারপরে আমাদের পশ্চিমবঙ্গে আছে, ওয়েস্ট বেঙ্গলে কতগুলি 42টি 42, তারপরে বিহার রাজ্যে তোমার হচ্ছে 40টি লোকসভার আসন আছে। এই হচ্ছে লোকসভার আসন। আবার কিছু কিছু রাজ্যে একটি করে লোকসভার আসন আছে, যেমন তোমার হচ্ছে সিকিমে একটা লোকসভার আসন আছে, বুঝেছো? তো লোকসভার আসন সংখ্যা সব থেকে বেশি হচ্ছে উত্তরপ্রদেশে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ, কারণ উত্তরপ্রদেশের জনসংখ্যা সব থেকে বেশি। ওকে। সোডিয়ামের রাসায়নিক প্রতীক কোনটি? সোডিয়াম ছুরি দিয়ে কাটা যায় একটি ধাতু, এটাকে আমরা সোডিয়াম বলছি, এবং সোডিয়াম NaCl লবণের মধ্যে আমরা পাবো, তাই তো? সোডিয়াম ক্লোরাইড। তো সোডিয়ামের সংকেত কি? Na, তাই তো? অপশন ডি। আচ্ছা, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত হয়? অ্যান্সার হচ্ছে 11, 11। নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়? চলো কম্পিউটারের একটা প্রশ্ন, বা কম্পিউটার সায়েন্স থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। সার্চ ইঞ্জিনের উদাহরণ নয় কোনটি? গুগল, ইউটিউব, ইয়াহু এবং বিং। সার্চ ইঞ্জিন নয় হচ্ছে ইউটিউব। ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো কি? এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো এটা কোনো আমরা বলতে পারি না সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন অবভিয়াসলি গুগল, ইয়াহু এগুলো হচ্ছে এক একটা সার্চ ইঞ্জিনের মধ্যে পড়ে। অলরাইট। আচ্ছা, বিশ্বের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি জানো? তোমরা কমেন্ট বক্সে জানাও তো দেখি। বিশ্বের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি? বিশ্বের প্রথম সার্চ ইঞ্জিন হচ্ছে আর্চি। আর্চি। নেক্সট, আসাম থেকে শাস্ত্রীয় নৃত্যে কে 2025 সালের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন? শাস্ত্রীয় নৃত্য হচ্ছে আসাম রাজ্যের একটি নৃত্য, এবং এটি একটি ভক্তিমূলক নৃত্যের মধ্যে পড়ে, এবং আমাদের ভারতের একটি শাস্ত্রীয় নৃত্য। শাস্ত্রীয় নৃত্যের জন্য 2025 সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন রঞ্জুমণি সাইকিয়া। রঞ্জুমণি সাইকিয়া ছাড়াও আসামি নৃত্যের আরও অনেক শিল্পী আছে, যার মধ্যে আমরা পাবো ঘনকান্ত বোরার নাম, ইনি একজন শাস্ত্রীয় নৃত্যের শিল্পী। আর তোমার হচ্ছে গুরু যতীন গোস্বামী, গত বছরে তিনি পদ্মভূষণ পেয়েছিলেন। গুরু যতীন গোস্বামী নাম থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, খুবই আসে। ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধ ধর্ম প্রচারিত হয়েছিল? দেখো, ভারতের বাইরে বৌদ্ধ ধর্ম প্রচারিত হয়েছিল প্রথম শ্রীলঙ্কায়, ভারতের বাইরে প্রথম। এবং শ্রীলঙ্কার এখনো সব থেকে বেশি মানুষ বুদ্ধিস্ট ধর্মটাকেই ফলো করে থাকে। এটা সম্রাট অশোকের সময় হয়েছিল, এবং অশোকের শিলালিপিতে এর বর্ণনা পাওয়া যায়।
ওকে, কে করেছিলেন? জেনে রাখবে সম্রাট অশোকের কন্যা এবং পুত্র কিন্তু বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন শ্রীলঙ্কাতে প্রথম। তো সম্রাট অশোকের সময় হয়েছিল। কারণ সম্রাট অশোক নিজেও একজন বৌদ্ধ ধর্মকে অনুসরণ করতেন, বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন অ্যান্সার। ইক্তা প্রথা কে শুরু করেছিলেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং গত দিনের যে 17 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স সেটাও কিন্তু আমি করেছি, আপলোড করেছি। হয়তো তোমাদের কাছে একটু পরে গেছে ভিডিওটা, বিকজ আমি ভিডিওটা আ মানে একটু পরেই করেছিলাম আরকি। যাই হোক, ভিডিওটি দেখে নেবে যারা দেখোনি। কারণ যেমন প্রতিদিন সকাল ৬টাতে যাই কারেন্ট অ্যাফেয়ার্স, আগের দিন সেটা হয়নি কোনো একটা কারণবশত। যাই হোক, তো অবশ্যই 17 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা দেখে নেবে। ঠিক আছে? ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আবার কিছু গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে। ডেইলি এরকম গরম, গরম খবরাখবর দেখতে হলে, কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে হলে কী করতে হবে? আমার সাথে ডেইলি যুক্ত হতে হবে। আচ্ছা, কখনো, কখনো নোটিফিকেশন আসে না ইউটিউবে, তার জন্য টেলিগ্রাম চ্যানেলে আমাদের ফলো করো। আর যদি অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সেখানে ফলো করতে চাও, আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যান্ড এক্সেট্রা বিভিন্ন প্ল্যাটফর্মে, তো আজই সেখানে ফলো করে নাও। ভালো থাকবে সকলে। নিজেদের পড়াশুনোর দিকে খেয়াল দাও এবং অবশ্যই প্রতিদিনের যে ক্লাসগুলো করাচ্ছি এগুলোকে মনোযোগ দিয়ে সকলে দেখতে থাকো। ভালো থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং।